বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক দ্বাদশ ব্যবসায় শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন লাইভ ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা একটু শুরু করতে যাচ্ছি একটু অন্যভাবে। আমরা কোন অধ্যায় আলোচনা করব সেটা আমরা পরে জানবো। শুরুতে তোমরা দেখো, তোমরা একটা কোর্স উদ্ধৃতি দেখতে পাচ্ছ। উদ্ধৃতিটা সবাই পড়ো। এটা এপিজে আব্দুল কালাম। তোমরা জানো এই মহান ব্যক্তিত্বকে, তোমরা সবাই জানো, উনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি। আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন। আর এটা নিশ্চিত যে আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এপিজে আব্দুল কালাম, আমরা জানি এনার অনেক উদ্ধৃতি আছে যেগুলো আসলে আমাদেরকে তাড়িত করে, আমাদেরকে প্রেষিত করে, আমাদেরকে উদ্দীপ্ত করে। এরকম অনেক উদ্ধৃতি কোর্স কিন্তু আমরা জানি। আর একটা উদ্ধৃতি এরকম আছে যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো ওইটা যেটা আমাকে ঘুমোতে দেয় না। এ ধরনের অনেক উদ্ধৃতি কিন্তু আছে। এছাড়াও তোমরা বিভিন্ন সময়ে ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে তোমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিকার আছে, তাদের বক্তব্য তোমরা শুনো, যে বক্তব্যগুলো আসলে আমাদেরকে কি প্রেষিত করে, উদ্দীপ্ত করে, তাড়িত করে। হ্যাঁ, তোমাদের আজকের আলোচ্য বিষয় তোমাদের সিলেবাসের, তোমাদের যে সিলেবাস তার অধ্যায় সপ্তম, প্রেষণা। অর্থাৎ আমরা আজকে আলোচ্য বিষয় প্রেষণা। আমরা প্রেষণা নিয়ে আজকে আলোচনা করব এবং প্রেষণার আজকে এই অধ্যায়ের একটা প্রথম ক্লাস। আমি একটু বলে রাখি এই প্রসঙ্গে, প্রেষণা এইটা কিন্তু তোমাদের যে এই ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়টা ব্যবস্থাপনার যেমন একটা ফান্ডামেন্টাল বিষয়, ঠিক তেমনি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে একের অধিক একটি তো অবশ্যই দুইটি পর্যন্ত তোমাদের উদ্দীপক থাকে, এবং যে মাল্টিপল চয়েস কোশ্চেন এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখানে একাধিক প্রশ্ন থাকে এখান থেকে। সুতরাং বুঝতেই পারছো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে এবং এই অধ্যায়ের প্রিপারেশন নেবে। তো চলো আমরা শুরুতেই দেখে নেই আমরা আজকে ক্লাসে কোন কোন বিষয়গুলো আলোচনা করব। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা তোমাদের স্ক্রিনে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা একটু মজার। কেন মজার তোমরা দেখো, এই ছবিটা একটু ব্যাখ্যা করলে, নিজেরাই ব্যাখ্যা করলে বুঝতে পারবে যে এইখানে যে গাধার পিছিয়ে যে বোঝা, এই বোঝাটাকে তাকে বহন করার জন্য, তাকে উদ্দীপ্ত করার জন্য, তাকে উৎসাহিত করার জন্য একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন সে মূলার কারণে কিন্তু সে আরও বেশি সামনের দিকে আগাচ্ছে। তো এটা একটা অনলাইন থেকে নেওয়া একটা ছবি। আসলে এটা কিন্তু এই মূলা সামনের জায়গায়, গাধার সামনে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু এই গাধাকে এই মূলার মাধ্যমে কিন্তু তাকে উদ্দীপ্ত করা হচ্ছে, তাকে কিন্তু প্রেষিত করা হচ্ছে। তো আমাদের আলোচ্য বিষয় আজকে প্রেষণা। আমরা শুরুতেই দেখি প্রেষণার ধারণা নিব। আমরা কাকে বলে প্রেষণা এটা আমরা জানব। প্রেষণার বৈশিষ্ট্য আমরা দেখব, প্রেষণার গুরুত্ব দেখব, কর্মীদের প্রেষণাদানের উপায় বা কৌশলগুলো আমরা দেখব, এবং প্রেষণা চক্র বা প্রক্রিয়া এটা আমরা দেখব। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আজকে আলোচনায় সময় খুব আমাদের লিমিটেড সময়, এবং চেষ্টা করব সময়ের মধ্যে আমরা শেষ করে দেওয়ার ইনশাল্লাহ। শুরুতেই আমরা দেখি প্রেষণার ধারণা। প্রেষণা কাকে বলে? ইয়েস ইউ ক্যান। তার মানে এই কথার মধ্যে কিন্তু একটা মোটিভেশন আছে, তুমি পারো, তুমি পারবে, ইয়েস ইউ ক্যান। এটা যদি কাউকে বলা হয় যে ইয়েস ইউ ক্যান, তো সে কিন্তু তার ভিতরে কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। কিন্তু তার মানে কি, এটা এমন একটা কথা যা মানুষের আচরণকে প্রভাবিত করে, যে মানুষকে তাড়িত করে, উদ্দীপ্ত করে। এরকম অনেক কথা, অনেক কাউকে যদি পিঠে যদি হাত বুলিয়ে দেওয়া হয়, হ্যাঁ সাবাস, ওয়েল ডান, তো এটার দ্বারাও কিন্তু তাকে কিন্তু উৎসাহিত করা হয়, উদ্দীপ্ত করা হয়। তো কথা বা কাজ বা কোনো বিষয় প্রভাবক, যার মাধ্যমে যে ব্যবস্থাপনার যে অন্যতম উপাদান মানুষ, তাকে উদ্দীপ্ত করা, প্রেষিত করা। দেখো তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রেষণা। আমরা বাংলায় যা বলি প্রেষণা, এটাকে ইংরেজি মোটিভেশন। এই মোটিভেশন শব্দটা ল্যাটিন শব্দ মুভেরি থেকে আসছে, যার অর্থ হলো টু মুভ, চালনা করা, পরিচালনা করা। এবং এই কি পরিচালনা করা, অর্থাৎ তাকে কোনো মানুষকে কাজ করতে, প্রেষণা কিন্তু কোনো
বস্তুর উপরে নয়, বা অন্য কোনো মানুষ ছাড়া কিন্তু অন্য কোনো বিষয়ের উপর কিন্তু প্রেষণা কাজ করবে না। এটা প্রেষণা সম্পর্কিত হচ্ছে মানুষের সঙ্গে। মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, এই মানুষকে তাকে উদ্দীপ্ত করা, তাকে তাড়িত করা, কাজের দিকে উৎসাহিত করা, তাকে এই করার জন্য যে প্রভাবক, যে নিয়ামক, যা মানুষকে উদ্দীপ্ত করে, সেটাই কিন্তু প্রেষণা। অর্থাৎ প্রেষণা হলো কাউকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার মাধ্যম ও অনুপ্রাণিত করার নাম। এ প্রসঙ্গে বলি, আমরা জানি তোমাদের শিক্ষা জীবনে তোমাদের পরিবার, তোমাদের অভিভাবক থেকে, তোমাদের স্কুল মানে টিচারদের কাছ থেকে, বা বিভিন্ন মুরব্বী সিনিয়রদের কাছ থেকে তোমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এরকম বিভিন্ন মোটিভেশনাল অফার কিন্তু তোমরা পাও, যে তুমি যদি ভালো ফলাফল করো তোমাকে একটা আইফোন কিনে দেওয়া হবে। যদি এরকম একটা অফার তোমাকে দেওয়া হয় তোমার পরিবারের পক্ষ থেকে, অবশ্যই তুমি কথার দ্বারা কিন্তু আরও বেশি উদ্দীপ্ত হবে, তুমি আরও ভালো ফলাফল করার জন্য কিন্তু আরও উৎসাহিত হবে। ঠিক এভাবেই একটা প্রতিষ্ঠানের একটা কর্মচারীকে যদি তাকে বলা হয় যে তুমি যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারো, যে তোমাকে একটা এক্সট্রা বোনাস দেওয়া হবে, এই কথার দ্বারা কিন্তু সে মোটিভেটেড হচ্ছে, প্রেষিত হচ্ছে, তার আচরণ কিন্তু উদ্দীপ্ত হচ্ছে। এটাই প্রেষণা। এ প্রসঙ্গে একটা আমি উদ্দীপক তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, জনাব ক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালক। তো উনি একটি কাজের অর্ডার পেয়েছেন 10 লক্ষ পিস শার্ট তৈরি করার। তো উনি ওনার প্রতিষ্ঠানের যে ইউনিটগুলো আছে, উৎপাদন ইউনিট, তাদের মধ্যে কিন্তু এই কাজটা ভাগ করে দিয়েছেন যে আগামী 1 মাসের মধ্যে 10 লক্ষ ইউনিট শার্ট তৈরি করতে হবে। তো নির্ধারিত সময়ের পরও দেখা যাচ্ছে যে কাজের যে টার্গেট সেট করা হয়েছিল, প্রত্যেকজন উৎপাদন কর্মীকে তার যে টার্গেট সেট দেওয়া হয়েছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। তখন উনি কী করলেন, উনি যাদেরকে মানে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে যে টার্গেট যদি ফুলফিল করে তাদেরকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। যদি প্রত্যেক কর্মী তাদের টার্গেট ফুলফিল করে নির্ধারিত সময়ের মধ্যে, তাদেরকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। এই কথা যখন উনি ঘোষণা করলেন, তো দেখা গেল পরবর্তীতে উৎপাদন বেড়ে গেল, অর্থাৎ কর্মচারীরা উৎসাহিত হলো এবং তাদের টার্গেট যে ফুলফিল করে ফেললো। কিন্তু এর পরেও দেখা গেল যে কিছু কর্মচারী আছে যারা কিন্তু টার্গেট ফুলফিল করতে পারছে না। এবারে উনি কী করলেন, এবার উনি আরেকটা ঘোষণা দিলেন যে যারা এই টার্গেট ফুলফিল করতে পারবে না তাদেরকে ডিমোশন দেওয়া হবে, বেতন কর্তন করা হবে। অর্থাৎ তিনি একটা থ্রেট করলেন। এবারে দেখা গেল যে লোকগুলো আগে উৎসাহিত হচ্ছিল না ইনক্রিমেন্ট পাওয়ার ঘোষণা দেওয়ার পরেও, এবার কিন্তু তারা থ্রেট করার পরে তারা কিন্তু আবার টার্গেট ফুলফিল করে ফেললো। অর্থাৎ উনি ইতিবাচকভাবেও যেমন উৎসাহ দিলেন, ঠিক নেতিবাচকভাবেও কিন্তু উৎসাহ দিলেন। উভয়টির মাধ্যমে উনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য উদ্দীপ্ত করলেন, তাড়িত করলেন। এটাকেই বলছি আমরা প্রেষণা। অর্থাৎ প্রেষণা কাকে বলে যদি আমরা বলি, প্রেষণা হল সেই বাহ্যিক প্রভাবক, সেই বাহ্যিক নিয়ামক, যার মাধ্যমে একজন কর্মীকে উৎসাহিত করা হয়, কাজের প্রতি তাকে তাড়িত করা হয়, উদ্দীপ্ত করা হয়, চালিত করা হয়, তাকে বলি আমরা প্রেষণা। এবারে দেখো প্রেষণার বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। প্রেষণার বৈশিষ্ট্যগুলো, প্রেষণা মানুষের মনস্তাত্ত্বিক বিষয়। প্রথম যে বিষয়, এটা কিন্তু একটা ইন্টেলেকচুয়াল বিষয়। হ্যাঁ, এটা কিন্তু প্রেষণাটা কিন্তু একটা মানুষকে কোথায় দেওয়া হয়। হ্যাঁ, এই প্রেষণা কিন্তু এমন নয় প্রতিষ্ঠানের যে 6M আছে, এটা শুধু এই মানুষ যেটা, কর্মী যেটা, তাদের উপরেই কিন্তু প্রেষণা কাজ করে, অন্য কোনো বিষয় বা অন্য কোনো বস্তুর উপরে নয়। অর্থাৎ যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ উপাদান 6M এর মধ্যে মানুষ, কর্মী, এই কর্মীদের যে মনস্তাত্ত্বিক ফাংশন, অর্থাৎ তার যে মানসিক যে চেতনা, কাজ করার যে আগ্রহ, উদ্দীপনা, তাকে এটাই কিন্তু এই প্রেষণার মাধ্যমে তাড়িত করা হয়, ইনহ্যান্স করা হয়, বাড়ানো হয়। অর্থাৎ একজন কর্মীকে তার কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। তো এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করার জন্য যেখানে প্রেষণা দেওয়া হয় সেটা হলো তার মাইন্ড সেট আপ, তার মন। অর্থাৎ তার মনের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা তৈরি করা হয়, যার প্রেক্ষিতে কিন্তু সে প্র্যাকটিক্যালি কাজ করতে উৎসাহিত হয়। অর্থাৎ এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। প্রেষণা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। অর্থাৎ প্রথমে আমরা যে চালিত হই হিউম্যান বিং, আমরা কিন্তু আমাদের যে ভিতরে যে একটা মানবিক সত্তা, যেটা আমাদেরকে চালিত করে, তাড়িত করে, যেখানে আমাদেরকে উৎসাহিত করে, উদ্যম তৈরি করে, তো সেই জায়গায় যদি আমরা ইনফোর্স করতে পারি, সেই জায়গায় যদি আমরা প্রেষণা দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা বাহ্যিকভাবেও কিন্তু উৎসাহিত হচ্ছি, আমরা কাজ করতে সক্ষম হচ্ছি। অর্থাৎ যে মানুষটি আগে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করতো,
সেই মানুষটি কিন্তু পরবর্তীতে সেই প্রেষণার দ্বারা কাজ করতে আগ্রহী হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। মানুষ বা ব্যক্তি হলো মূল কেন্দ্রবিন্দু, অর্থাৎ প্রেষণা বিষয়টা কিন্তু হিউম্যান সেন্টার্ড, অর্থাৎ মানুষ কেন্দ্রিক। মানুষটাই হলো মূল ফ্যাক্ট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সব কিছু আছে, তার সব যত এলিমেন্টস সব কিছু আছে, কিন্তু যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এলিমেন্টস যেটা হিউম্যান বিইং, কর্মী যে আছে, এই কর্মীকে যদি এই প্রতিষ্ঠান তার কাজের সঙ্গে সম্পৃক্ত করা না যায়, তাকে যদি সম্পৃক্ত করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু তার লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হবে এবং সে তার উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যে মানুষ, এই মানুষকেই কিন্তু প্রেষণা দেওয়া হয়, অর্থাৎ এই মানুষকেই কিন্তু উৎসাহিত করা হয়, চালিত করা হয় প্রেষণার মাধ্যমে। প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা এমন নয় যে একবারে একটা মোটিভেশন, একবার চাবি দিলাম, সুইচ দিলাম, অন করলাম, বা এখন মনে করো এটা আবার চলতেই থাকবে, এরকম নয়। অর্থাৎ মানুষের অভাব যেমন আসতেই থাকে, অভাবের জন্য কেমন শেষ নেই, অর্থাৎ একটি অভাব পূরণ হলে তার আরেকটি অভাব তৈরি হয়, পরবর্তী অভাব তৈরি হয়, একটি চাহিদা ফুলফিল হলে পরবর্তী চাহিদা তৈরি হয়। মানুষের অভাব যেমন কন্টিনিউয়াস প্রসেস আসতেই থাকে, ঠিক তেমনি প্রেষণাটাও এটা কিন্তু অবিরাম চলতে থাকে। অর্থাৎ এমন নয় যে কাউকে আমি একটা প্রমোশন দিলাম তো ব্যাস সে সারা জীবনের জন্য খুশি হয়ে গেল, কাউকে একটা ইনক্রিমেন্ট দিলাম ব্যাস সে সারা জীবনের জন্য খুশি হয়ে গেল, এটা নয়। অর্থাৎ এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটার অভাব তৈরি হবে, অভাব পূরণ করতে হবে, সেই অভাব পূরণ করলে সে মোটিভেটেড হবে, এটা চলতে থাকে। প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া, হ্যাঁ যেটা বললাম। প্রেষণা উদ্দেশ্য ভিত্তিক, অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার টার্গেট কি, তার লক্ষ্য কোন দিকে, যে লক্ষ্য যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রেষণা দেওয়া হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয়, তো তার টার্গেট হবে উৎপাদন টার্গেট ফুলফিল করা। তো সে কিভাবে প্রতিষ্ঠানের টার্গেট ফুলফিল করা যায়, অর্থাৎ কোন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের কর্মীদেরকে বেশি বেশি কাজ করতে উৎসাহিত করা যায়, তাদের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, তাদের আউটপুট বাড়ানো যায়, এইটাই কিন্তু তাদের মূল ফাংশন। অর্থাৎ তাদের সমস্ত প্রেষণাগুলো হবে এই কেন্দ্রিক, যেটা করলে, যে কাজ করলে পারে, যে প্রসেস আগালে পারে, যে ইনফ্লুয়েন্স করলে, যে মোটিভেশন দিলে কর্মীরা বেশি বেশি উৎপাদন মনোযোগী হবে, সেইটা করা হয়। অর্থাৎ প্রত্যেকটা প্রেষণাই কিন্তু তার লক্ষ্য কেন্দ্রিক। তোমাদেরকে যে মোটিভেশন দেওয়া হয়, তোমাদের টার্গেট কি থাকে, যে তোমরা যেন তোমাদের সামনে ভালো ফলাফল করতে পারো। তোমাদের গার্জিয়ানরা যে তোমাদেরকে মোটিভেশন দেয়, এই মোটিভেশনটা কিন্তু উদ্দেশ্য কি, যে তোমাকে অন্য কোনো উদ্দেশ্য নয়, কিন্তু তুমি যেন ভালো মানে আদার্স যে অন্যান্য বিষয় থাকে সেগুলো তুমি ভালো করো, সব বিষয়ে ভালো হও, এমনটা না। কিন্তু তোমাদের মূল টার্গেট থাকে যে একজন শিক্ষার্থী তুমি ভালো ফলাফল করবে। অর্থাৎ ভালো ফলাফল করার জন্য তুমি যেন বেশি পড়াশোনায় মনোযোগী হও, এই জন্য তোমাকে কিন্তু মোটিভেশন দেওয়া হয় যে তুমি যদি ভালো ফলাফল করো, তুমি যদি ভালো রেজাল্ট করো, তোমাকে কিন্তু একটা ভালো আইফোন কিনে দেওয়া হবে, বা তোমাকে কিন্তু একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে, শাস। মানুষের অভাব, আমি একটু দুঃখিত, নিচের স্লাইড একটা পয়েন্ট হয়তো মিসিং হয়ে যাচ্ছে। মানুষের অভাব হচ্ছে প্রেষণার ভিত্তি। এই কথাটা হচ্ছে মানুষের অভাব হচ্ছে প্রেষণার ভিত্তি। অর্থাৎ যে মানুষটার মধ্যে কোনো অভাব বোধ নাই, যার ভিতরে কোনো অভাব নাই, তাকে আর প্রেষণা দেওয়ার মতো কিন্তু জাগতিক কোনো উপায় তার নাই। অর্থাৎ একজন মানুষের মধ্যে যদি অভাব বোধ না থাকে, অভাব তৈরি না হয়, তো তুমি তাকে কিন্তু প্রেষণা দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাকেই প্রেষণা দেওয়া যায় যার মধ্যে সেই অভাব বোধ আছে। অর্থাৎ কেউ হয়তো মিষ্টি পছন্দ করে না, এখন তুমি তাকে যদি মিষ্টির অফার দাও, যদি তুমি কাজটা করো তোমাকে মিষ্টি খাওয়াবো, সে কিন্তু মোটিভেটেড হবে না। তার মানে কি, তার মধ্যে মিষ্টির অভাব নাই, বাট তার মধ্যে যে জিনিসটার অভাব আছে সেইটা যদি ফুলফিল করা যায়, তবেই কিন্তু সে মোটিভেটেড হয়। একজন কর্মচারী তো দেখা গেল যে সে ফিল করছে তার বেতন ভালো, কিন্তু তারপরে তার মধ্যে কিন্তু একটা মানে হতাশা কাজ করে। কারণ কি, সে তার পরিবার থেকে অনেক দূরে থাকে, পরিবারকে কাছে পায় না। তো এখন প্রতিষ্ঠান কি করলো, তাকে বেতন বাড়ানো না, তাকে কী করলো, তাকে আবাসিক সুবিধা দিল। অর্থাৎ তার প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে তাকে কিন্তু আবাসিক সুবিধা দিচ্ছে। এই আবাসিক সুবিধা দেওয়ার কারণে সে কিন্তু মোটিভেটেড হচ্ছে। অর্থাৎ তাকে বেতন বাড়ালে কিন্তু যতই বেতন দেওয়া হোক, সে কিন্তু এখানে মোটিভেটেড হবে না, কিন্তু তার আবাসিক সুবিধা দেওয়ার কারণে সে কিন্তু মোটিভেটেড হচ্ছে। আবার একজন কর্মচারী তার সন্তানকে নিয়ে চিন্তিত, কারণ সে চায় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, তার জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এখন প্রতিষ্ঠান যদি তার সেই শিক্ষার ব্যবস্থা করে দেয়, প্রতিষ্ঠান এরিয়ার মধ্যে তাকে যদি একটা ভালো প্রতিষ্ঠান সেখানে ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সে মোটিভেটেড হয়। অর্থাৎ তার মধ্যে যে অভাবটা আছে, সেই অভাবটা পূরণ করলেই কিন্তু সেই মোটিভেশনটা তৈরি হবে। প্রেষণার প্রকৃতি ইতিবাচক বা নেতিবাচক, হ্যাঁ,
আমরা যে উদ্দীপকটা আমি কিন্তু তোমাদের শুরুতে বললাম, জনাব ক উনি কিন্তু ইতিবাচকভাবে প্রথমে বলেছে ইনক্রিমেন্ট দিব। তো ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলে অনেকেই উৎসাহিত হয়েছে, ম্যাক্সিমাম উৎসাহিত হয়েছে, তারা টার্গেট ফুলফিল করেছে। কিছু রয়েই গেছে যারা উৎসাহিত হয়নি, তো তাদেরকে তখন কী করলেন, উনি থ্রেট করলেন, যদি টার্গেট ফুলফিল না হয় তাহলে কিন্তু তোমাকে স্যাক করা হবে, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এবার কিন্তু সে আবার নড়ে চড়ে বসছে, এবার কিন্তু সে কাজ করছে। তাহলে মানে কি, দুইভাবেই হয়, ইতিবাচকভাবে হয়, নেতিবাচকভাবে হয়। উৎসাহ যেমন দেওয়া যায়, ভালো রেজাল্ট করলে যেমন তোমাকে ফোন কিনে দেওয়ার অফার দেওয়া যেতে পারে, ভালো ফলাফল খারাপ ফলাফল করলেও কিন্তু তোমার গার্জিয়ান কিন্তু এটাও থ্রেট করে যে তোমার কিন্তু মানে তোমাকে বকা দিবে বা অন্যান্য সাচ। এটা হলো জটিল ব্যবস্থাপকীয় কাজ, অবশ্যই জটিল, কারণ হিউম্যান বিইং, তার মাইন্ড সেট আপটা হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ মানুষের মনকে বোঝা অনেক জটিল বিষয়। হ্যাঁ, মানুষ কি চায়, হ্যাঁ, সকল মানুষ, একটা প্রতিষ্ঠানের সকল মানুষের অভাব কিন্তু সমান না। একটা প্রতিষ্ঠানে যে যদি 500 কর্মচারী থাকে, সবার অভাব বোধ কিন্তু সমান হবে না। অর্থাৎ একই ফর্মুলা দিয়ে সবাইকে মোটিভেশন করা যাবে না। এর মধ্যে এক একজনের অভাব এক এক রকম, হ্যাঁ, আবার ব্যতিক্রমও আছে বিভিন্ন রকম। এগুলো বুঝে, সবার মাইন্ড সেট আপ বুঝে, সবার মনস্তাত্ত্বিক বিষয় বুঝে প্রতিষ্ঠান সবাইকে মোটিভেশন দেওয়া, এটা একটা আসলেই কমপ্লেক্স কাজ, অনেক জটিল বিষয়। প্রেরণা ইচ্ছা শক্তির উদ্দীপক। হ্যাঁ, প্রেরণা কি করে? প্রেরণা যেটা করে সেটা হলো যে মানুষের ভিতরে যে ইচ্ছা শক্তি আছে, তার ভিতরে যে কাজ করার যে অদম্য শক্তি, এইটাকে উদ্দীপ্ত করে। অর্থাৎ আমি যেমন আছি তেমনই, আমার শারীরিক সক্ষমতা কিন্তু বাড়ে না। প্রেরণার দ্বারা কিন্তু আমার ভিতরে কি যে অনেক মানে সুপার পাওয়ার চলে আসে তা কিন্তু নয়। আমার ভিতরে যে জিনিসটা হয়, আমার আগে ছিল কাজ করার প্রতি একটা অনাগ্রহ ছিল, অনিচ্ছা, মানে আমার ইচ্ছা ছিল না, সেই ইচ্ছাটা আমার তাড়িত হলো। আমি সেই ইচ্ছাটা কিন্তু আরও মানে সেই ইচ্ছাটা আমার আরও বেড়ে গেল পেশনার দ্বারা। পেশনা এটাই কিন্তু করে, মোটিভেশন কিন্তু মানুষের ইচ্ছা শক্তিকে বাড়ায়। হ্যাঁ, যে আমরা বলি যে হিম্মত, যাকে বলি হিম্মত, কাজ করার জন্য একটা অদম্য শক্তি। যেমন দেখো নিচে তোমরা একটা দেখতে পাচ্ছ, ইফ ইউ ক্যান বিলিভ কোর্স, ইফ ইউ ক্যান বিলিভ ইউ ক্যান অ্যাচিভ। এটা কিন্তু দেখো, তুমি নিজে পড়ো, ইফ ইউ ক্যান বিলিভ, তুমি যদি বিশ্বাস করো, তুমি যতটুকু বিশ্বাস করো, ইউ ক্যান অ্যাচিভ, তুমি ততটুকুই অ্যাচিভ করতে পারো। অর্থাৎ তুমি একজন শিক্ষার্থী, তুমি যদি এটা ফিল করো যে হ্যাঁ আমি পারি, আমি ভালো রেজাল্ট করতে পারি, আমি পারবো, আমি ভালো রেজাল্ট করতে, আমি পারবো, আমি ভালো জায়গায় অ্যাডমিশন নিতে, তোমার ভিতরে যদি এই বিশ্বাস তৈরি হয়ে যায়, তার মানে ধরে নাও তুমি সেটা পারবে, অবশ্যই পারবে। তার মানে এইটা হচ্ছে কি, মানুষের যে ইচ্ছা শক্তি, এটাকে উদ্দীপ্ত করা, বাড়ানো। এই ছিল মোটামুটি প্রেরণার বৈশিষ্ট্য। এবারে দেখে চলো আমরা প্রেরণার গুরুত্ব। আচ্ছা, প্রেরণা পেলে কি হয়, না পেলে কি হয়, গুরুত্বটা কোথায় দেখি আমরা। উদ্দেশ্য অর্জন, অর্থাৎ প্রেরণা তখনই দেওয়া হয় যখন একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া তো আর তোমার গার্জিয়ান তোমাকে বলবে না যে বাবা তোমাকে আমি আইফোন কিনে দিই। দেখবা তোমার নিশ্চয়ই তোমাকে যখন কোনো ভালো অফার দেয় তোমার গার্জিয়ান, যে তোমাকে একটা ল্যাপটপ কিনে দিই, ভালো ফোন কিনে দিই, স্মার্টফোন কিনে দিই, তখন দেখবা এর সঙ্গে কিন্তু একটা উদ্দেশ্য জড়িত আছে। কি উদ্দেশ্য? তুমি যেন ভালো ফলাফল করো, তুমি যেন পড়াশোনায় মনোযোগী হও। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানে, কোম্পানি যখন সে মোটিভেশন দিতে চায়, তখন তার একটা টার্গেট নিয়েই দেয়। কিন্তু সে চায় যে প্রতিষ্ঠানের কর্মচারীরা আরও বেশি আগ্রহী হোক, কাজের প্রতি আরও মনোযোগী হোক, তার উৎপাদনশীলতা আরও বাড়ুক। তো এরকম একটা টার্গেট নিয়ে কিন্তু প্রেরণা দেওয়া হয়, টার্গেট ছাড়া কিন্তু প্রেরণা দেয় না। অধিক উৎপাদন, প্রেরণার মূল যে বিষয়টা, যে অধিক উৎপাদন, অর্থাৎ একটা প্রোডাক্টিভিটি বাড়ানো, মানুষের ভিতরে যে কর্মক্ষমতা আছে, তার শারীরিক এবং তার যে ওয়ার্কিং এফোর্ট আছে, সেটাকে সর্বোচ্চ কাজে লাগানো, অর্থাৎ সেই জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করে। অধিক উৎপাদন মানে মানুষের মধ্যে যে কাজ করার যে তার ভিতরে যে আগ্রহ, এই শতভাগ আগ্রহটাকে বের করে নেওয়া, সেই জন্য পুরোপুরি সেই আগ্রহটা দেয়। মানব শক্তির সর্বোত্তম ব্যবহার, অর্থাৎ মানুষের ভিতরে যে আল্লাহ পাক যে কাজ করার যে সেই শক্তি, ইচ্ছা, উদ্যম, উদ্দীপনা দিয়েছে কাজ করার, যে সেই কাজটা কিন্তু সে শতভাগ যেন সে উজাড় করে দিয়ে করে, এইটাকে নিশ্চিত করা হয় এই মোটিভেশনের মাধ্যমে। অর্থাৎ মোটিভেশন না থাকলে যে মানুষটি আগে কাজ করতো না, আগেও আগ্রহী ছিল না, সেই মানুষটি কিন্তু আবার সেই কাজের প্রতি মনোযোগী হচ্ছে, কাজ করতে আগ্রহী হচ্ছে, এখন পরিশ্রম করতে পারছে। এটা কিন্তু মানে নির্ভর করতেছে মোটিভেশনের উপরে। দেখো, পরীক্ষার আগে কিন্তু, পরীক্ষা যদি আমরা অনেক মানে সামনে না থাকে, তখন কিন্তু পড়াশোনায় কিন্তু আমরা মনোযোগী কম হই। কিন্তু যখনই পরীক্ষার ডেট দিয়ে দেয়, পরীক্ষা চলে আসে সামনে, তখন সেই শিক্ষার্থী কিন্তু তখন আর রাতকে দিন, দিনকে রাত দেখে না, তখন কিন্তু সে পড়াশোনায় মনোযোগী হয়ে যায়। তার কারণ কি? তার সামনে যে টার্গেট,
সে টার্গেট খুব নিকটবর্তী টার্গেট, তাকে ভালো ফলাফল করতে হবে। তেমনি এরকম মানে মানব শক্তি যে সেই শক্তিটা সর্বোচ্চটাকে বের করে নিয়ে আসার জন্য, একটা কর্মীকে তার সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য মোটিভেশন দরকার। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা, অর্থাৎ ম্যানেজমেন্ট এবং কর্মচারী যারা থাকে, দুইটা বডি, যারা ম্যানেজমেন্ট বডি এবং কর্মচারী, এদের মধ্যে যে সম্পর্ক, আমরা জানি সবসময় একটা অবিশ্বাসের সম্পর্ক কাজ করে। অর্থাৎ কর্মচারীরা চিন্তা করে যা ম্যানেজমেন্ট আমাদেরকে ঠকায়, ম্যানেজমেন্ট চিন্তা করে কর্মচারীরা ফাঁকি দেয়, সুযোগ পেলে ফাঁকি দেয়। এই জায়গাটা যে একটা পারস্পরিক অবিশ্বাসটা, এটা কিন্তু দূর করা হয় এই মোটিভেশনের মাধ্যমে। অর্থাৎ মোটিভেশন যদি দেওয়া হয় তাহলে এই সম্পর্কটা কিন্তু দৃঢ় হয়, মজবুত হয়। তখন কর্মচারীরা বিশ্বাস করে যে না, আমরা যদি কাজ করি আমাদেরকে মূল্যায়ন করবে প্রতিষ্ঠান, আমাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে, আমার কথা তার প্রতিষ্ঠান শুনবে। আবার প্রতিষ্ঠান তখন কর্মচারীদের উপর ফেথ রাখতে পারে যে না, আমি মোটিভেশন দেই, এটা বিফলে যাবে না, তারা আমাকে রিটার্ন দিবে। কর্মী সন্তুষ্টি, 5 নম্বর যে পয়েন্টটা, কর্মী সন্তুষ্টি, অর্থাৎ কর্মচারীদের মধ্যে তার ওয়ার্কিং স্যাটিসফ্যাকশন যে এটা বৃদ্ধি পায়। অর্থাৎ একজন প্রতিষ্ঠানের একটা কর্মচারী, যেমন তোমরা চিন্তা করে দেখো, তোমরা যে শিক্ষার্থী যে ক্লাসরুমে ক্লাস করো, এই ক্লাসরুমটা, তোমাদের ক্লাস রুমটা যদি আরও স্মার্ট হয়, তো তোমরা কিন্তু সেই ক্লাসের প্রতি আরও বেশি মনোযোগী হও। তো এটা কিন্তু তোমাদের ক্লাসের প্রতি তোমার স্যাটিসফ্যাকশন বাড়িয়ে দেয়। একটা প্রতিষ্ঠানও তাই, তার যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে, কর্ম পরিবেশ আছে, তার যে অন্যান্য যে চাহিদাগুলো আছে, এগুলো যখন ফুলফিল হয়ে যায়, তখন কিন্তু সেও ওই প্রতিষ্ঠানের জন্য কিন্তু কাজ করার জন্য তাড়িত হয়, সে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। এখানে 6 নম্বর পয়েন্ট, আমি দুঃখিত, 6 নম্বর পয়েন্টটা আসলে একটু মিসিং হয়ে যাচ্ছে। 7 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা, উচ্চ মনোবল উন্নয়ন। অর্থাৎ তোমরা একটা অ্যাড দেখবে, তোমাদের টিভিতে অ্যাড দেখায় যে একজন পাহাড়ে উঠতে গেছে, তো একজন তাকে বলে যে এর আগে অনেকেই চেষ্টা করেছে, কেউ সফল হয়নি, কিন্তু আরেকজন এসে বলছে যে কেউ সফল হয়নি তার অর্থ এই না যে তুমি হবে না। অর্থাৎ এটা কিন্তু একটা মোটিভেশন, যে কেউ সফল হয়নি তার অর্থ তুমি হবে না তা কিন্তু নয়। মোটিভেশন কি করে, তার মোরালটাকে হাই করে দেয়, মনোবলটাকে বাড়িয়ে দেয়, তুমি পারবে। ইফ ইউ ক্যান বিলিভ, হ্যাঁ ইউ ক্যান অ্যাচিভ, তুমি যদি বিশ্বাস করো তুমি সেটা অর্জন করতে পারবে। তার মানে এটা আমাদের মনোবলটাকে বাড়িয়ে দেয়, কাজ করার যে মানে মানসিক দৃঢ়তা, সক্ষমতা, এটা কিন্তু বাড়িয়ে ফেলে। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি এই মোটিভেশন থাকে, প্রতিষ্ঠানে যদি, তাহলে যেটা হয় শ্রম টার্নিং, যেটা লেবার টার্নিং ওভার, অর্থাৎ এই যে প্রতিষ্ঠান ছেড়ে দেওয়া, অল্পতেই কাজ করতে করতে দেখা গেল যে কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া, এই জিনিসটা হ্রাস পায়। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের প্রতি শ্রমিক কর্মচারীদের একটা মমত্ববোধ তৈরি হয়, কমিটমেন্ট তৈরি হয়, তখন কিন্তু তারা সেই প্রতিষ্ঠান ছেড়ে সহজে যেতে চায় না। এই করোনা পরিস্থিতির কারণে দেখা গেছে অনেক প্রতিষ্ঠান তাদেরকে বেতন কমিয়ে দিয়েছে, 30% দিয়েছে বা দিতেও পারেনি, কিন্তু যদি তাদের মধ্যে সেই মোটিভেশনটা থাকে তাহলে কিন্তু তারা কী হবে, সহজেই প্রতিষ্ঠান ছেড়ে যাবে না। দক্ষতা বৃদ্ধি পায় অবশ্যই, যেহেতু মানে মোটিভেশনের মাধ্যমে তাকে উৎসাহিত করা হয়, মনোযোগী করা হয়, তাকে সর্বোচ্চ সে তাকে দেওয়ার জন্য তাকে উদ্দীপ্ত করা হয়, তখন কিন্তু অপচয় হ্রাস পায়। দক্ষতা যখন বৃদ্ধি পায়, অপচয় তখন হ্রাস পায়। তো এই বিষয়গুলো ছিল প্রেরণা গুরুত্ব, অর্থাৎ এই বিষয়গুলোর কারণেই প্রেরণা কিন্তু দেওয়া হয়। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এই যে প্রেরণা দেওয়া, অর্থাৎ শ্রমিক কর্মীদের প্রেরণা দেওয়ার যে উপায়গুলো, সেই উপায়গুলো কি আমরা সেগুলো একটু দেখব। এটা একটা খুব ইম্পর্টেন্ট এই স্লাইডটা, কারণ এখান থেকে কিন্তু তোমাদের উদ্দীপক তৈরি হয়। তো খুব খেয়াল করে দেখো, ইতিবাচক প্রেরণা, কর্মীদের প্রেরণা দানের উপায় দেখো, ইতিবাচক আর নেতিবাচক। আমরা শুরুতে যে উদ্দীপনা বলেছিলাম যে তুমি যদি টার্গেট ফুলফিল করো, তোমাকে আমরা ইনক্রিমেন্ট দিব, একটা বোনাস দিব একটা, এটা কিন্তু ইতিবাচক, তাকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। আবার যদি বলা হয় যে যদি তুমি ফুলফিল না করতে পারো তাহলে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে, ইনক্রিমেন্ট কমিয়ে দেওয়া হবে, তোমাকে ডিমোশন দেওয়া হবে, এটা কিন্তু হয়ে গেল নেতিবাচক, থ্রেট। দুটাই কিন্তু প্রেরণা, দুটাই কিন্তু তোমাকে উদ্দীপ্ত করছে, দুটাই কিন্তু তোমাকে তাড়িত করছে। তো দেখি আমরা, খেয়াল করো যে ইতিবাচক প্রেরণাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো আর্থিক আর একটা হচ্ছে অনার্থিক, ইতিবাচকটাকে, আর নেতিবাচকটা আলাদাভাবেই। তো প্রথমে আমরা ইতিবাচক প্রেরণা কোনগুলো সেগুলো আমরা দেখব, আর্থিক যেগুলো দেখব সেগুলো, অনার্থিকগুলো দেখব। আর্থিক এবং অনার্থিক অর্থ হচ্ছে যে যে প্রেরণাগুলো, যে মোটিভেশনগুলো অর্থ সংশ্লিষ্ট, অর্থাৎ যেগুলোর সঙ্গে অর্থ আসে, অর্থ সম্পর্ক আছে, সেগুলো আর্থিক। যেগুলোর সঙ্গে অর্থ নাই, অর্থের সম্পর্ক নাই, কিন্তু সেগুলোও আমরা পেলে উত্তারিত হই, উৎসাহিত হই, মোটিভেটেড হই, সেগুলো হচ্ছে অনার্থিক। আর্থিক যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এগুলো হচ্ছে আর্থিক। ন্যায্য বেতন, অর্থাৎ আমি যা কাজ করি সেই অনুযায়ী আমি যদি বেতন পাই তাহলে কিন্তু আমি স্যাটিসফাইড প্রতিষ্ঠানের প্রতি।
মুনাফার অংশ। হ্যাঁ, প্রতিষ্ঠান প্রচুর লাভ করে কিন্তু আমাদেরকে বেতনের বাইরে একটি টাকাও দেয় না, এটা হতাশা তৈরি করে। যেমন আমাদের গার্মেন্টস সম্পর্কে বলা হয় যে আমাদের গার্মেন্টস কর্মচারীরা তারা প্রচুর পরিশ্রম করে, হ্যাঁ, তাদের এফোর্ট, অথচ তাদের বেতন খুব সামান্য। হ্যাঁ, এবং তারা যারা গার্মেন্টস মালিক এরা যে লাভ করে সেই লাভের তারা অংশ তারা দেয় না। কিন্তু যদি তারা সেই লাভের একটা অংশ যদি প্রতিষ্ঠানের কর্মীদেরকে দিত, অবশ্যই তারা কিন্তু মোটিভেটেড হতো। এটা আর্থিক প্রশ্ন না। বোনাস, হ্যাঁ, যে 2 উৎসবে ঈদ বোনাস বা তোমার মানে পারফরমেন্স বোনাস, এগুলো কিন্তু অর্থ সংশ্লিষ্ট। এর সময় কিন্তু অর্থ আসে, দেখো প্রত্যেকটা সময় কিন্তু অর্থ আসে। এগুলো হচ্ছে আর্থিক প্রশ্ন না। উৎপাদন বোনাস, অর্থাৎ তুমি যদি টার্গেট ফুলফিল করো তোমাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে, এটাও কিন্তু আর্থিক প্রশ্ন না। বিমা ও জিপিএফ, বিমা হচ্ছে তোমরা জানো যে প্রতিষ্ঠানে যে কাজ করার যে ঝুঁকি, এই ঝুঁকির ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করার জন্য যে বিমা করা হয়, গ্রুপ ইন্স্যুরেন্স করা হয়। এরকম যদি গ্রুপ ইন্স্যুরেন্স থাকে, কোনো কারণে যদি কোনো কর্মচারী আহত হয় বা নিহত হয়, সেক্ষেত্রে তার পরিবার কিন্তু একটা আর্থিক সুরক্ষা পায়। তো এটাও কিন্তু উৎসাহিত করে, এটাও আর্থিক পেশা না। জিপিএফ, তোমরা জানো যে সরকারি কর্মচারী যারা তাদের গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড থাকে, তো এই ফান্ডে কিন্তু একটা কর্মচারী যে পরিমাণ টাকা রাখে সরকার কিন্তু সেখানে কিন্তু ইন্টারেস্ট দেয়। তো এটাও কিন্তু একটা তোমার আর্থিক প্রশ্নে। পদোন্নতি তো অবশ্যই, কারণ কি পদোন্নতি হলে পারে কিন্তু তা কী হয়, তার আর্থিক সুযোগ সুবিধা বাড়ে, তার বেতন বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে, এটা কিন্তু তোমার আর্থিক প্রশ্ন না। পরিবহন সুবিধা, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে তাদেরকে আনার জন্য প্রতিষ্ঠান পর্যন্ত তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি পরিবহন সুবিধা দেয়, বাস দেয়, তাহলে কিন্তু সেটাও একটা আর্থিক প্রেশনের মধ্যেই পড়ে। রেশন, চিকিৎসা ভাতা, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মচারীদের তাদেরকে যে চিকিৎসার জন্য যে দৈনিক মাসিক যে ভাতা দেওয়া হয়, এটাও কিন্তু ইতিবাচক আর্থিক প্রশ্ন না। রেশন, অর্থাৎ তোমরা জানো যে বিভিন্ন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে সামরিক আধা সামরিক বাহিনীগুলোতে তাদের সদস্যদের কিন্তু রেশন দেওয়া হয়, স্বল্প মূল্যে চাল ডাল দেওয়া হয়, এটাও কিন্তু আর্থিক প্রেশন। এবং আবাসিক সুবিধা, অর্থাৎ যে প্রতিষ্ঠানের কাছাকাছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কোনো ফ্ল্যাট দেওয়া হয়, তখন কিন্তু তারা কিন্তু এটা মোটিভেটেড হয়। বিশেষ করে যারা আমরা ঢাকা শহরে যারা আমাদের সরকারি কর্মকর্তা থাকেন, তারা কিন্তু সরকারি একটা ফ্ল্যাট পেলে কিন্তু তারা যে পরিমাণ খুশি হন, তারা অন্যান্য বেতন বাড়ালেও কিন্তু এত পরিমাণ খুশি হন না। কারণ কি, ঢাকা শহরে সরকারি ফ্ল্যাট তুলনায় বেসরকারি ফ্ল্যাটের অনেক বেশি ভাড়া। তো যাই হোক, এই যে তোমরা 1 থেকে 10টি তোমরা দেখলে, এই 1 থেকে 10টি কিন্তু এগুলো হচ্ছে তোমার আর্থিক প্রেষণা, এটা অর্থ সংশ্লিষ্ট, অর্থাৎ এগুলো অর্থ সংশ্লিষ্ট বিধায় এগুলোকে বলছি আমরা আর্থিক প্রেষণা। এরপরেটা দেখো তোমরা অনার্থিক, অর্থাৎ এগুলোর সঙ্গে সরাসরি অর্থ সম্পর্কিত নয়, কিন্তু তারপরেও এগুলো পেলে প্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসাহিত হয়। যেমন তোমরা দেখো সুষ্ঠু কার্য পরিবেশ, অর্থাৎ প্রত্যেকে চায় আমরা যেখানে কাজ করব সেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট হবে চমৎকার। অর্থাৎ আমরা যদি সেখানে একটা মানে এসি পরিবেশ হয়, ঠান্ডা পরিবেশে, গরমের সময় যদি আমরা একটা এসি পরিবেশ, একটা এসি ক্লাসরুম পাই, তোমাদের কথাই বলি, তোমরা যদি গরমে যদি তোমাদের ক্লাসরুমটা যদি এসি করে দেওয়া হয়, অবশ্যই তোমরা কিন্তু মোটিভেটেড হবে, তোমরা কিন্তু ক্লাসে তো মানে মনোযোগী হবে। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানেও তাই, তাদের ওয়ার্কিং পরিবেশ, তাদের যথেষ্ট আলোর ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, নিরাপত্তা, তাদের টয়লেটের ব্যবস্থা, তাদের অন্যান্য যে স্বাস্থ্য বিষয় সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলোর যদি সুষ্ঠু ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই সেখানে কিন্তু তোমরা তাড়িত হবে। এ প্রসঙ্গে আমি বলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রাজশাহী কলেজ, তোমাদের এই যে রাজশাহী কলেজের যে এনভায়রনমেন্ট, এটা অবশ্যই তোমাদের প্রত্যেককে কিন্তু উৎসাহিত করে, তাড়িত করে, ভালো লাগে আমাদের। যখনই আমরা কলেজের গেট দিয়ে আমরা ভিতরে ঢুকি, রাজশাহী কলেজের যে সুন্দর সাজানো গোছানো বাগান, এটা কিন্তু দেখলেই কিন্তু আমাদের সবার ভালো লাগে। এটাও কিন্তু একটা মোটিভেশন, এবং এটা হচ্ছে অনার্থিক মোটিভেশন। চাকরির নিরাপত্তা, অর্থাৎ তোমরা জানো যে প্রাইভেট চাকরির তুলনায় সরকারি চাকরির প্রতি একটা আলাদা কদর। কারণ কি, এখানে একটা বড় জিনিস, সেটা হলো কি, চাকরির নিশ্চয়তা আছে, নিরাপত্তা আছে। অর্থাৎ আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাই, 6 মাস যদি বিছানাগতও হই, আমার চাকরিটা যাবে না। কিন্তু তুমি যেটা প্রাইভেট প্রতিষ্ঠান হও, সেখানে কিন্তু সুযোগ নাই, তোমাকে হয়তো সেখান থেকে মানে তোমাকে ছাঁটাই করে ফেলবে। এই যে চাকরির নিরাপত্তা কিন্তু আমরা সবাই খুঁজি। এমনও দেখা গেছে যে প্রাইভেট প্রতিষ্ঠানের অনেক বেশি স্যালারি, সেটা ছেড়ে দিয়ে সরকারি চাকরিতে অল্প স্যালারিতে তারা চলে আসছে। কারণ কি, দেখা গেল 50,000 টাকা চাকরির স্যালারি ছেড়ে দিয়ে সরকারি 10,000 বা 15,000 টাকা স্যালারি চাকরি নিচ্ছে। এর কারণ হচ্ছে সে কিন্তু এখানে অর্থের তুলনায় নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ সে নিরাপত্তা খুঁজছে। এটা কিন্তু একটা মোটিভেশন। এরপরে দেখো আকর্ষণীয় কাজ, অর্থাৎ কাজটা আসলে যদি কাজটা আকর্ষণীয় হয়,
হ্যাঁ, যে কাজটা করলে নিজের স্ট্যাটাস বাড়ে, নিজের সামর্থ্য প্রমাণ করা যায়, এই ধরনের কাজগুলো কিন্তু আমাদেরকে প্রেষিত করে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সব কাজগুলি যে আকর্ষণীয় তা কিন্তু নয়, কিন্তু যে কাজগুলো মানে যেখানে কন্ট্রিবিউশন দেখা যায়, দক্ষতা প্রদর্শন করা যায়, ওই কাজগুলো করতে পারলে কিন্তু আমরা খুশি হই। হ্যাঁ, মতামত প্রকাশের সুযোগ, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা, ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে তো তাহলে সেখানে যেটা হয় যে কর্মচারীরা তাদের মতামতকে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে তাদের মতামত তুলে ধরতে পারে। এই মতামত তুলে ধরার কারণে কিন্তু তাদের প্রতিষ্ঠানের প্রতি কমিটমেন্ট বাড়ে। অর্থাৎ তারা চিন্তা করে যে আমার ম্যানেজমেন্ট কিন্তু আমার কথা শুনে, আমার ম্যানেজমেন্ট আমাকে বুঝে, ম্যানেজমেন্ট আমাকে মূল্যায়ন করে। এই বোধ যদি তৈরি হয়, সে কিন্তু কমিটেড হয়, সেখানে কিন্তু সে মোটিভেটেড হয়। প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ প্রশিক্ষণ মানুষকে কী করে, দক্ষতা বাড়ায়, প্রতিষ্ঠানের মানুষের দক্ষতা বাড়ায়। দক্ষতা বাড়ালে কি অপচয় হ্রাস পায়। তাহলে কি এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু প্রেষিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে প্রেরণা তৈরি হয়। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, যেটা বললাম যে 4 নম্বর, মতামত প্রকাশের সুযোগ এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা একই, যে ডেমোক্রেটিক সিস্টেম যদি থাকে, অর্থাৎ কর্মচারীদের মতামতকে যদি মূল্যায়ন করে, তাহলে কিন্তু সেখানে তারা মোটিভেটেড হয়। উত্তম ব্যবহার, এর চেয়ে বড় মোটিভেশন আর কিছুই নাই, উত্তম ব্যবহার। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করেন, তাদের ব্যবহার এতটাই প্রভাবিত করে প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে, যেটা অনেক ক্ষেত্রে অর্থ দিয়েও কিন্তু পরিমাপ করা যায় না। আমাদের আল্লাহ রসুলের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের যে হাদিসগুলো আমরা জানি, সেখানে কিন্তু ব্যবহারের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছিলেন, দাস ছিলেন, যাকে আল্লাহ রসুল পালক পুত্রের মর্যাদা দিয়েছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তো উনি বলছিলেন, তো উনি যেহেতু সে সময় দাস ব্যবস্থা ছিল, তো পরবর্তীতে ওই ছেলের বাবা মা যখন খোঁজ পেল, তারা কিন্তু তাকে নেওয়ার জন্য আসলো। তো আল্লাহ রসুল তাকে মুক্ত করে দিলেন, তাদেরকে যেতে বললেন, কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু তাদের সঙ্গে গেলেন না, উনি আল্লাহ রসুলের কাছে থেকে গেলেন। তো উনি বলছেন যে আল্লাহ রসুলের ব্যবহার, আখলাক আমাকে এত মুগ্ধ করে। অর্থাৎ উনি বলছেন যে আমি কোনো সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটা প্রশ্ন করেনি, তুমি কাজটি কেন করলে, কেন করলে। অর্থাৎ একটি গ্লাস যদি হাত থেকে পড়ে ভেঙে যায়, তো উনি তখন বলছেন যে এটা হয়তো হওয়ারই ছিল। তো এই যে ব্যবহার মানুষকে এই পরিমাণ মোটিভেটেড করে, যেটা আর কিছু পৃথিবীতে কিছুতে না। একটা বন্য প্রাণীকে যদি উত্তম ব্যবহার দেওয়া যায়, অর্থাৎ একটা বাড়ির একটা পোষা কুকুর বা পোষা বিড়ালকে যদি উত্তম ব্যবহার দেওয়া যায়, সেও কিন্তু মোটিভেটেড হয়, প্রেষিত হয়। সে কিন্তু তোমাকে সেই মালিককে ছেড়ে কিন্তু যায় না। ঠিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি মালিক, বস যদি তার কর্মচারীদের সঙ্গে উত্তম ব্যবহার করেন, এর চেয়ে বড় মোটিভেশন আর হয় না। ব্যক্তিগত সমস্যার প্রতি সহানুভূতি, অর্থাৎ তার পারিবারিক কোনো সমস্যা আছে, তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, তার পরিবারের সন্তান অসুস্থ, তো দেখা গেল তাকে একটু সুযোগ দেওয়া, তাকে একটু আগে ছুটি দিয়ে দেওয়া, তাকে একটু এক্সট্রা তাকে ছুটিটা বাড়িয়ে দেওয়া। এই যে পার্সোনাল প্রবলেমগুলো যদি ম্যানেজমেন্ট দেখে, এতে যে ওই প্রতিষ্ঠানের প্রতি ওই কর্মচারীর কমিটমেন্ট বেড়ে যায়। অর্থাৎ অর্থ দিয়েও তাকে কিন্তু এই মোটিভেশন দেওয়া যাবে না, যে মোটিভেশনটা কিন্তু তার পার্সোনাল প্রবলেমটা একটু শুনে বা একটু খোঁজ নিয়ে কিন্তু এই মোটিভেশন দেওয়া সম্ভব। প্রণোদনামূলক ব্যবস্থাপনা, অর্থাৎ তাকে যে বিভিন্ন ধরনের ট্যুর করা, অর্থাৎ তাকে বার্ষিক যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা, তাকে এরকম রিফ্রেশমেন্ট দেওয়া, রিক্রিয়েশনের জন্য কোনো ট্যুর করে দেওয়া, এগুলো কিন্তু আমাদেরকে উৎসাহিত করে। সৃজনশীলতা উৎসাহ, অর্থাৎ কেউ যদি কোনো সৃজনশীল কাজ করতে চায়, তো তাকে উৎসাহ দেওয়া, যে তুমি এগিয়ে যাও, বা তাকে আরও বেশি স্বীকৃতি দেওয়া, এগুলো কিন্তু অনার্থিক প্রেষণা। অর্থাৎ এই 1 থেকে 10টাই যে দেখলাম, এগুলো হচ্ছে অনার্থিক এবং এগুলো আর্থিক। সমস্যা যেটা তোমাদের হয়, সেটা হলো কি, তোমরা আর্থিক এবং অনার্থিকটা মিলিয়ে দেওয়া। আমরা যখন উদ্দীপক তৈরি করি, তখন কিন্তু আর্থিক এবং অনার্থিকটা মিলিয়ে দেই। অর্থাৎ তখন তুমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারো না যে এটা কি আর্থিক প্রেষণা না অনার্থিক প্রেষণা। যদি বলা হয় যে তোমার বলো তো উত্তম এই যে প্রণোদনামূলক ব্যবস্থাপনা, অর্থাৎ কাউকে হয়তো ট্যুর করানো হয়েছে, কক্সবাজারের একটা ট্যুর দেওয়া হয়েছে, তো এটা কি আর্থিক প্রেষণা না অনার্থিক প্রেষণা। আমরা কিন্তু গুলিয়ে ফেলি, যে তখন চিন্তা করি যে এটা তো অর্থ সংশ্লিষ্ট, তো আর্থিক না। প্রণোদনামূলক ব্যবস্থাপনা এটা কিন্তু অনার্থিক প্রেষণা। ঠিক এভাবে আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এই 10টা পয়েন্ট কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার, যে কোনগুলো আর্থিক, কোনগুলো অনার্থিক, তবে কিন্তু আমরা পাজলড হব না। এবং ডানে দেখতে পাচ্ছ নেতিবাচক প্রেষণা, অর্থাৎ যে প্রেষণাগুলো থ্রেট করে মানুষকে, হ্যাঁ এগুলো প্রেষণা, কিন্তু থ্রেট করে, ভয় দেখিয়ে। যেমন দেখো, বেতন কেটে ফেলা হবে যদি তুমি টার্গেট ফুলফিল করো। তুমি যদি একদিন অফিসে লেট করো, এর জন্য তোমাকে একদিনের বেতন কাটা হবে। লে অফ, অর্থাৎ
তালাবদ্ধ করে দেওয়া, প্রতিষ্ঠানের কর্মচারীরা যদি তারা কাজ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, এই ধরনের থ্রেট যদি করা হয় তারাও কিন্তু এটা নেতিবাচক প্রেষণা। পদাবনতি, অর্থাৎ সে যদি তার পারফরমেন্স শো করতে না পারে তাকে ডিমোশন দেওয়া হবে, নিম্ন পদে তাকে পদাবনিত করা হবে, ডিমোশন দেওয়া হবে, এটা যদি তাকে বলা হয় সেও কিন্তু এখানে থ্রেট, এটা এই থ্রেটের মাধ্যমে কিন্তু প্রেষণা। ছাঁটাই করা, বরখাস্ত করা, তিরস্কার করা, এই 1 থেকে 5টি এটা হলো আমাদের নেগেটিভ বা নেতিবাচক প্রেষণা। নেগেটিভ প্রেষণাগুলো সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি, কিন্তু যে সমস্যাটি হয়, আমি বারংবার বলছি কথা, কারণ সমস্যাগুলো আমি দেখেছি যে আর্থিক এবং অনার্থিকের মধ্যে শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে, যে এগুলো আর্থিক এবং অনার্থিক। তখন উদ্দীপক তৈরি করা হয় তখন কিন্তু তারা বুঝতে পারে না যে কোনটা আর্থিক কোনটা অনার্থিক। আমি তোমাদের আহ্বান জানাবো যে তোমরা খুব মানে এই কনসেপ্টটা ক্লিয়ার করবা যে এই 10টা আর্থিক, এই 10টা অনার্থিক, মুখস্থ করে ফেলবা। আমাদের সর্বশেষ যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি প্রেষণা চক্র, অর্থাৎ সাইকেল বলছি আমরা, চক্র মানে তো সাইকেল। তো সাইকেল কেন বলছি, যে এইটা আসলে প্রথমে বললাম যে প্রেষণা একটা অবিরাম প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ শেষ হয় না, চলতে থাকে। অভাব কি শেষ আছে নাকি? মানুষ যতদিন পর্যন্ত তার জীবন থাকে তার ভিতরে অভাববোধ থাকেই। হ্যাঁ, হয়তো তার অভাববোধগুলো ভিন্ন ভিন্ন হয়। ছাত্র জীবনে এক অভাববোধ, কর্মজীবনে এক অভাববোধ, বার্ধক্যের এক অভাববোধ, অর্থাৎ শেষ বয়সে যেও মানুষ কিন্তু অভাব ফিল করে। কি অভাব ফিল করে? অর্থের অভাব ফিল করে না, তার ফিল করে আমার পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যেমন বেশি বেশি সময় আমাকে দেয়, সঙ্গ দেয়, এই অভাব কিন্তু শেষ জীবনেও মানুষ ফিল করে। এই সাইকেলটা দেখো, 1 নাম্বার, প্রথমে কিন্তু কর্মীর অভাব তৈরি হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে যদি অভাব বোধ না থাকে, অভাব না থাকে, তাকে মোটিভেশন দেওয়া সম্ভব না। আর অভাব নাই এমন মানুষও নাই, প্রত্যেকের মধ্যে কিন্তু অভাব বোধ আছে। অভাব চিহ্নিত করা, অর্থাৎ সেটার মধ্যে অভাবটা কি, সেই অভাব থেকে যেটা হয় তার মধ্যে যদি সে অভাব বোধ তৈরি হয় তখন সে উদ্বিগ্ন হয়। যেমন বললাম যে একজন কর্মচারী তার পরিবার থেকে অনেক দূরে থাকে, সে সবসময় কিন্তু তার টেনশন করে যে আমার বাচ্চারা কেমন আছে, আমার পরিবারে এই সমস্যা হচ্ছে কিনা, তার সবসময় কিন্তু তার মাথার মধ্যে উদ্বিগ্নতা কাজ করে যে যদি আমার পরিবার আমার কাছে থাকতো তাহলে আমি হয়তো এই টেনশনগুলো আমার করতে হতো না। এই উদ্বিগ্নতা থেকে তার মধ্যে তাড়না তৈরি হয়, সবসময় সে তাড়িত হয়, ছটফট করে, সে সুযোগ পেলেই বাড়িতে যেতে চায়, সে ঘন ঘন ছুটি নিতে চায়, হ্যাঁ, সে সুযোগ পেলেই বাড়িতে যাওয়ার বাহানা খুঁজে। তো এই যে তাড়না তৈরি হয়েছে, এবং সেই তাড়না থেকে লক্ষ্যাভিমুখী আচরণ, অর্থাৎ যে টার্গেট করা হচ্ছে সেই টার্গেটমুখী তার আচরণগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং যদি সেই টার্গেট ফুলফিল করে, যদি তার সেই মোটিভেশন দেওয়া হয়, তাকে যদি সে চাহিদা যেটা সে চাইছিল আমার পরিবারকে আমি যেন আমার কাছে পাই, অর্থাৎ আমার কর্মস্থলের মধ্যে যদি আমার আবাসিক সুবিধা দেওয়া হয় তাহলে আমি খুশি, আমি সন্তুষ্ট, আমি মোটিভেটেড হব। তো তাকে যদি সেই আবাসিক সুবিধা তার কর্মস্থলের মধ্যেই সুযোগ করে দেওয়া হয়, এবারে কিন্তু সে মোটিভেটেড হচ্ছে, সে কিন্তু প্রেষিত হচ্ছে, তাকে কিন্তু পরিবারের জন্য আর চিন্তা করা লাগছে না। এরপরে কি, সে সন্তুষ্ট অর্জন হচ্ছে, তার ম্যানেজমেন্টের উপর সে কিন্তু স্যাটিসফাইড। হ্যাঁ, এটা কিন্তু বেতন বাড়ানোর তার অভাব ছিল কি, তার বেতনের অভাব ছিল না, তার অন্য কোনো অভাব ছিল না, তার অভাব ছিল তার পরিবারের সঙ্গে চাওয়া। তো পরিবারকে যখন সে কাছে পাচ্ছে তার ভেতর সেই অভাবটা ফুলফিল হচ্ছে, তার সন্তুষ্টি অর্জন হচ্ছে, এবং তার উদ্বিগ্নতা হ্রাস পাচ্ছে। তো এটা যখন শেষ হলো, এরপর এখানে কিন্তু শেষ নাই, অভাবটা এখানে শেষ হলো না, নেক্সট অভাব তোর ভিতর তৈরি হবে। তো এই জিনিসটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ একের পর এক এটা চলতেই থাকবে। এই জন্য বলা হচ্ছে যে প্রেষণা মোটিভেশন একটা সাইকেল, এবং এই সাইকেল শুরু হচ্ছে কি প্রথমে অভাব দিয়ে, অর্থাৎ অভাব না থাকলে কিন্তু তার ভিতরে তাকে মোটিভেশন দেওয়া যাবে না। এবং শেষটা হচ্ছে কি, তার যে উদ্বিগ্ন তৈরি হয়েছিল অভাব থেকে, সেই উদ্বিগ্নতা হ্রাস দিয়ে কিন্তু তার শেষ। এরপরে আবার নতুন কোনো অভাব তৈরি হবে, আবার এই সাইকেল চলতে থাকবে। এই জন্য বলা হচ্ছে প্রেষণা একটি চক্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যে স্লাইডগুলো আমরা শুরুতে বলেছিলাম আলোচনা করব, সবগুলো স্লাইড আমরা আলোচনা করেছি, এবং আমি আহ্বান জানাবো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার মনোযোগ দিয়ে এই ক্লাস করবে, এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেটাও আমরা মনোযোগ দিয়ে তোমরা পড়বে বারে বারে। তো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।